আমি তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষে পড়ি। আজ সকালটা অন্য দিনের মতো স্বাভাবিক হলো না। ক্যাম্পাসে ঢুকতেই দেখি টিএসসির সামনে ভিড়, পোস্টার টাঙানো, স্লোগান, মাইকে কথা, সব মিলিয়ে এক বিশ্রী অস্থির পরিবেশ। আমাদের ডিপার্টমেন্টের মিড টার্ম পরীক্ষার রুটিন হঠাৎ পরিবর্তন হয়েছে। আগামী সপ্তাহে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও আজ নোটিশ এসেছে 2 দিনের মধ্যে পরীক্ষা। সবাই ক্ষেপে আছে। আমি ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। ঠিক তখনই পেছন থেকে চেনা কণ্ঠ। এই তো স্যার, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে থেকে কি বিপ্লব করবি নাকি? আমি ঘুরে তাকিয়ে দেখি মিথিলা। চশমার ফ্রেমটা একটু কাত হয়ে আছে, চুল খোলা, হাতে ফাইল। রাগলে ওর চোখ দুটো কেমন চিকচিক করে ওঠে, এখনও করছে। আমি হালকা হেসে বললাম, তুই তো আছিসই, আমার বিপ্লব করার দরকার কি? ও চোখ বড় করে তাকায়। সিরিয়াস ইস্যু? মজা করছিস? আমি তো এখনো 2টা টপিক শেষই করতে পারিনি। আমাদের বন্ধুত্ব 4 বছরের। প্রথম বর্ষে ওর সঙ্গে গ্রুপ প্রেজেন্টেশনে পরিচয়, তারপর ধীরে ধীরে লাইব্রেরি, ক্যান্টিন, নোট শেয়ার, সব মিলিয়ে স্বাভাবিক সম্পর্ক। মিথিলার এবং আমার পরিবারের বন্ডিংটাও বেশ ভালো। তার কারণ হচ্ছে আমার বাবা। মিথিলার বাবা এবং আমার বাবা দুজনেই ব্যবসায়ী, তাই ওনাদের মাঝে বন্ডিংটা ভালোই। 2 পরিবারে ঈদ, অন্যান্য অনুষ্ঠান সব একসঙ্গে হয়। তারপর আজকের ইস্যু নিয়ে আমরা সবাই ডিপার্টমেন্ট অফিসে যাই। সবার সঙ্গে আলোচনা হয়। শিক্ষকরা বলেন, শিডিউল চাপ আছে, পরিবর্তন করা যাবে না। বাইরে বের হয়ে মিথিলা বেঞ্চে বসে চুপ করে থাকে। আমিও পাশে গিয়ে বসলাম। চা খাবি? ও মাথা নাড়ে। আমি বুঝি ও চাপ নিলে চুপ হয়ে যায়। তখন পাশে বসে থাকা ছাড়া কিছু করার থাকে না। দুপুরে আমরা ক্যান্টিনে যাই। ও চা না নিয়ে কফি নেয়। আমি খেয়াল করি ও যখন টেনশনে থাকে তখন কফি খায়। তুষার, হুম। তুই থাকলে আমার ভয়টা কম লাগে। এই কথাটা ও হঠাৎ বললেও স্বাভাবিকভাবেই বলে, কোনো নাটকীয়তা নেই। আমি উত্তর দিই না, শুধু মনে মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করি। বিকেলে ভার্সিটি থেকে বের হয়ে আরও ঘোরাঘুরি করে বাসায় ফিরতেই দেখি ড্রয়িং রুমে মিথিলারা বসে আছে। ওর আম্মু আর আমার আম্মু একসঙ্গে চা খাচ্ছে। মিথিলা আমাকে দেখে বলে, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? ভার্সিটি তো শেষ হয়েছে সেই কখন। মাওয়া গিয়েছিলাম। বাহ, আমাকে রেখেই চলে গেলি? আরে হুট করে প্ল্যান হয়েছে, সাকিব তারা জোরাজোরি করে নিয়ে গেল। 2 দিন পর পরীক্ষা আর তুই এভাবে ঘোরাঘুরি করছিস? পরীক্ষা হয়েছে তো কি হয়েছে, লাইফে পরীক্ষা আসবে আর যাবে, তাই বলে কি এখন আনন্দ করা ছেড়ে দিব? সেটা তো রেজাল্টের পরেই বুঝতে পারবি। তোদের এত কিসের চিন্তা? তোরা ফেল করলেও কি আর পাশ করলেও কি, সেই তো ইউরোপিয়ান ছেলে দেখে বিয়ে করে নেবে, আর আমাদের কপালে থাকবে 80 কেজি ওজনের ভুটকি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমাদের 2 পরিবারের সম্পর্ক এতটাই স্বাভাবিক যে আলাদা করে অতিথি আপ্যায়ন লাগে না। ও আমার রুমে ঢুকে বই নিয়ে বসে যায়, আমি ওদের বাসায় গিয়ে ফ্রিজ খুলে পানি খাই, কেউ কিছু মনে করে না। পরীক্ষার দিনগুলো দ্রুত চলে যায়। আমরা লাইব্রেরিতে পাশাপাশি বসে পড়ি। মাঝে মাঝে ও মাথা নিচু করে পড়ে, আমি চুপচাপ তাকিয়ে থাকি। আমি বুঝতে শুরু করি ও শুধু আমার বান্ধবী না, ও আমার অভ্যাস। একদিন লাইব্রেরি থেকে বের হওয়ার সময় হালকা বৃষ্টি পড়ে। আমরা কলা ভবনের সামনে দাঁড়িয়ে থাকি। মিথিলা বলে, আচ্ছা তুষার, আমাদের লাইফটা কেমন হবে ভাবিস কখনো? তুই তো বিদেশে মাস্টার্স করতে যাবি, আমি এখানে চাকরি করব, তারপর তুই বিদেশি ছেলেকে বিয়ে করে আমাকে দাওয়াত দিবি। ও চুপ করে তাকিয়ে থাকে। আমি এত সহজে কাউকে বিয়ে করব বলে মনে হয় তোর? আমি ওর দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। কয়েক মাস পর আমাদের গ্র্যাজুয়েশন শেষ। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব পাই। মিথিলা দেশে থেকেই এমবিএ শুরু করে দেয়। এক সন্ধ্যায় আম্মু আমাকে ডেকে বলে, তোর আন্টি মানে মিথিলার আম্মু আজকে একটা কথা বলেছে। কি কথা? আম্মু হালকা হেসে বললেন, ওরা চাইছে তোর আর মিথিলার বিয়ে নিয়ে ভাবতে। আম্মুর মুখে এই কথাটা শোনার পর
আমি স্তব্ধ হয়ে গেলাম। ঘরের ভেতরটা কেমন যেন থমথমে লাগলো। আমি ধীরে ধীরে বললাম, আম্মু তুমি সিরিয়াস নাকি মজা করছো? মজা করব কেন? সত্যি বলছি। ওদেরও ইচ্ছা আছে, আমাদেরও আপত্তি নেই। তোরা তো একসাথে চলাফেরা করেছিস, একে অন্যকে চিনিস, বুঝিস। খারাপ কি? আমি চুপ করে থাকি কিছুক্ষণ, তারপর ঠান্ডা গলায় বললাম, দেখো আম্মু, বন্ধুত্ব আর বিয়ে এক জিনিস না। আর আমি মিথিলাকে ওইভাবে কখনো ভাবিনি। ওইভাবে মানে? মানে বউ হিসেবে না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে নিয়ে কমফোর্টেবল, ঠিক আছে, কিন্তু সেই কমফোর্ট মানেই তো বিয়ে না। তোকে জোর করছি না, তবে ভেবে দেখিস। আমি আর কিছু বললাম না, কথাটা সেখানেই থেমে যায়। কিন্তু বিষয়টা আমার মাথায় থামে না। রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকি, রাস্তায় আলো জ্বলছে, গাড়ির শব্দ আসছে। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি ওকে ওভাবে ভাবিনি? না, আমি ভাবিনি। ও আমার জীবনের একটা বড় অংশ ঠিক, কিন্তু আমি কখনো ওকে নিয়ে আলাদাভাবে ভবিষ্যৎ কল্পনা করিনি। বরং ভেবেছি ও হয়তো অন্য কারো সঙ্গে থাকবে, আমি অন্য কারো সঙ্গে, তবুও বন্ধুত্বটা থাকবে। পরদিন আমি নিজেই মিথিলাকে ফোন করি। বিকেলে একটু দেখা করবি? ও স্বাভাবিক গলায় বলল, টিএসসিতে থাকবো। বিকেলে টিএসসির সেই চেনা বেঞ্চে বসে আছি আমরা। বাতাসে হালকা ঠান্ডা। ও হাতে কফির কাপ নিয়ে বসে আছে। আমি সরাসরি বললাম, বাসায় কি কোনো কথা হয়েছে তোর? ওর চোখ এক সেকেন্ডের জন্য থেমে যায়, তারপর স্বাভাবিক হয়ে যায়। হুম। দেখ, আমি সোজা কথা বলি, আমি এখন বিয়ের জন্য রেডি না। আর তোর ব্যাপারে, মানে তোকে আমি কখনো ওইভাবে ভাবিনি। কথাটা বলার সময় আমি ইচ্ছে করে একটু কঠিন থাকলাম, যেন ভুল বোঝাবুঝির কোনো সুযোগ না থাকে। মিথিলা কফির কাপটা নামিয়ে রাখে, ঠোঁটে হালকা হাসি আনে। রিল্যাক্স তুষার, আমি তোকে বিয়ে করার জন্য লাইন দিয়ে বসে আছি নাকি? ওর কণ্ঠ স্বাভাবিক, একদম হালকা। আমি সেটা বলিনি, আমি শুধু ক্লিয়ার করছি। ক্লিয়ার করার কিছু নেই, আমিও এখন কেরিয়ার নিয়ে ভাবছি, বিয়ে টিয়ে আমার প্ল্যানে নেই। আমি তাকিয়ে থাকি ওর দিকে। ও হাসছে, কিন্তু সেই হাসিটা পুরোপুরি চোখে পৌঁছায় না। আমি জিজ্ঞেস করলাম, তুই সিরিয়াস? অবশ্যই, আমরা ভালো ফ্রেন্ড, সেটাই থাকি। ফ্যামিলি যা ভাবছে ভাবুক, আমাদের লাইফ তো আমাদের। কথাগুলো খুব স্বাভাবিক, খুব যুক্তিসঙ্গত, তবুও কোথাও যেন অদ্ভুত একটা ফাঁক তৈরি হয়। আমরা সেদিন আর বেশি কথা বলি না, আগের মতো ঠাট্টা হয় না। আমি বুঝতে পারি আমি হয়তো একটু বেশি কঠিন হয়ে কথা বলেছি, কিন্তু আমি নিজের জায়গা পরিষ্কার রাখতে চাই। এরপর ধীরে ধীরে আমাদের রুটিন বদলে যায়। আগে আমরা প্রায় প্রতিদিন কথা বলতাম, এখন কথা হয় দরকারে। আগে ও হুট করে বাসায় আসতো, আর এখন প্রয়োজন ব্যতীত আসে না, আর আসলেও আম্মুর সাথে দেখা করে চলে যায়। আগে আমি রাত 2টায় ফোন করলেও ও ধরতো, এখন বলে কাল কথা বলি, ঘুম পাচ্ছে। সব কিছুই স্বাভাবিক, তবুও অস্বাভাবিক। আমি জব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, অফিস, প্রেজেন্টেশন, নতুন প্রজেক্ট, সময় কেটে যায়। মিথিলার এমবিএর ক্লাস, গ্রুপ স্টাডি, ইন্টার্নশিপ, সব মিলিয়ে সেও ব্যস্ত। একদিন আন্টি বাসায় এসে আম্মুকে বলেছিলেন, মেয়েটা খুব সিরিয়াস হয়ে গেছে, সারাদিন পড়াশোনা করে। আমি পাশের ঘর থেকে শুনি, কিছু বলি না। কয়েক সপ্তাহ পর এক বিকেলে হঠাৎ দেখা হয়। আমি বলি, কেমন আছিস? ও ছোট করে হাসে। ভালো, তুই? চলছে। একসময় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, আজ 5 মিনিট দাঁড়িয়ে থেকেও কথার অভাব হয়। আমি লক্ষ্য করি ও এখন একটু দূরত্ব রাখে, খুব মেপে কথা বলে। আমার ভেতরে হালকা একটা অস্বস্তি কাজ করে, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দেই না। আমি নিজেকে বলি, এটাই ভালো, পরিষ্কার সম্পর্ক, কোনো জটিলতা নেই। কিন্তু রাতে একা থাকলে মনে পড়ে, আগে ওর কোনো ছোট সমস্যা হলেই আমাকে ফোন করত, এখন করে না। আমি ফোন হাতে নিয়ে কয়েকবার নাম্বার স্ক্রল করি, আবার রেখে দিই। আমরা দুজনেই যেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বন্ধুত্ব থাকবে, কিন্তু সীমার ভেতরে। আর জীবনের চাপে, দায়িত্বের ভিড়ে আমরা ধীরে ধীরে
যে যার নিজের পথে হাঁটা শুরু করি, তবুও কোথাও একটা প্রশ্ন রয়ে যায়, কিছু কি আমরা অকারণে দূরে ঠেলে দিলাম? কিন্তু আমি তুষার, আমি প্রশ্ন নিয়ে বসে থাকি না, আমি সামনে এগোই। আর মিথিলা, ও হাসে সবসময়কার মতোই, শুধু সেই হাসির ভেতরে গল্পটা আমি আর জানার চেষ্টা করি না। সময় চলে যায়, আমরা দুজনেই ব্যস্ত মানুষ হয়ে উঠি। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, ক্যারিয়ার, পরিবার, সামাজিকতা, শুধু আমাদের কথাবার্তাগুলো আগের মতো নেই। এক বিকেলে অফিস থেকে ফিরতেই দেখি আন্টি বসে আছেন, আম্মুর মুখ গম্ভীর, চায়ের কাপ সামনে রাখা, কিন্তু কেউ ঠিকমতো চুমুক দিচ্ছে না। আমি ঢুকতেই আন্টি তাকিয়ে হালকা হাসলেন। তুষার, কেমন আছো বাবা? ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ, ভালোই। একটু নীরবতার পর আন্টি নিজেই বললেন, মিথিলার বিয়েটা ঠিক করেছি। আমার হাতের ফাইলটা থমকে যায়, কিন্তু মুখের ভাব বদলায় না। আমি স্বাভাবিক গলায় বলি, ও আচ্ছা, কবে? আগামী সপ্তাহে। ওর খালাতো ভাই আমেরিকায় থাকে, অনেকদিন ধরেই কথা চলছিল, ছেলেটা ভালো, সেটেলড। আমার ভেতরটা যেন হালকা মোচড় দিয়ে উঠল, কিন্তু আমি কিছুই বলি না। আমি শুধু জিজ্ঞেস করলাম, মিথিলা রাজি? মেয়েরা শুরুতে একটু না না করে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছে। আমরা তো ওর ভালোই চাই। ভালো। এর বেশি কিছু বললাম না। আন্টি চলে গেলে আমি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় বসে থাকি। মনে হয় খবরটা আমার জন্য না, কোনো অন্য কারো জন্য। আমি নিজেকে বলি, এটাই স্বাভাবিক, ওর লাইফ, ও এগিয়ে যাচ্ছে। তবুও বুকের ভেতরটা ফাঁকা লাগে। বিয়ের আগের দিন সকালে বাজারে বের হয়েছিলাম, হঠাৎ পেছন থেকে চেনা কণ্ঠ। এই তুষার। ঘুরে দেখি ফারজানা। আমাদের তিনজনের গ্রুপ ছিল এক সময়, আমি, মিথিলা, ফারজানা। ক্লাসে, লাইব্রেরিতে, প্রেজেন্টেশনে, সব জায়গায় আমরা একসঙ্গে থেকেছি। আমি অবাক হয়ে বলি, ফারজানা, তুই কোথায় ছিলি এতদিন? আর বলিস না, গ্রামে গেছিলাম রে। তারপর ফোনটা চুরি হয়ে গেল, কারও নাম্বার ছিল না, তাই আর তোদের সাথে যোগাযোগ করতে পারিনি। ও, মিথিলার কি খবর, কেমন আছে? কেন, তুই কিছু জানিস না? বললাম না, ফোন নেই, তাহলে কিভাবে জানবো আর কি জানবো? মিথিলার কাল বিয়ে। ফারজানা থমকে দাঁড়ায়। কি? কার সাথে? ওর খালাতো ভাই, শুনেছি আমেরিকা থাকে। ফারজানার মুখের রং বদলে যায়। তুই কি মজা করছিস আমার সাথে? আমি বিরক্ত হয়ে বললাম, আজব তো, ওর বিয়ে নিয়ে আমি কেন মজা করব, তাও তোর সাথে? ফারজানা কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ধীরে বলে, তুই কিছু বলিসনি? আমি কপাল কুঁচকে বলি, আমি আবার কি বলবো, ওর লাইফ, আর মিথিলাও রাজি। ফারজানা তাকিয়ে থাকে আমার দিকে। তুই সত্যিই কিছু জানিস না? কি জানবো? ফারজানা একটা গভীর নিঃশ্বাস নেয়। মিথিলা তোকে ভালোবাসে তুষার, অনেক দিন ধরে। আমি হেসে উঠি। ড্রামা করিস না, এসব ফাজলামো আমার সাথে চলবে না। ফারজানা এবার রাগে বলে, আমি ড্রামা করছি? তোর বাসায় যে বিয়ের প্রস্তাব গিয়েছিল মনে আছে? সেটা মিথিলার ইচ্ছাই। ও আন্টিকে বলেছিল আগে তোদের সাথে কথা বলতে। আমি স্তব্ধ। কি? ও ভেবেছিল তুই বুঝবি, তুই রাজি হলে সব সহজ হতো। তুই যেদিন ওকে বললি যে তুই ওকে ওইভাবে ভাবিস না, সেদিন বাসায় গিয়ে অনেক কেঁদেছে ও, কিন্তু তোকে কিছু বুঝতে দেয়নি। আমার গলা শুকিয়ে যায়। তুই কি সত্যি বলছিস? আমি ওর সবচেয়ে কাছের মানুষ ছিলাম, ও আমাকে সব বলেছে। তোর সামনে হাসত আর রাতে কাঁদত, তুই না বুঝে সব শেষ করে দিলি। কথাগুলো মাথার ভেতর হাতুড়ির মতো বাজতে থাকে। আমি দাঁড়িয়ে থাকতে পারি না। হঠাৎ বলি, আমি বাসায় যাচ্ছি, পরে কথা হবে। বাসায় ঢুকেই আম্মুকে ডাকি, আম্মু। কি হয়েছে? আমি সরাসরি বলি, আমি মিথিলাকে বিয়ে করব। আম্মু চুপ হয়ে যান। কি? হ্যাঁ আম্মু, আমি রাজি। তুমি প্লিজ কথা বলো সবার সাথে। তুই কি পাগল হয়েছিস? মেয়ের বিয়ে কাল, সব ঠিকঠাক হয়ে গেছে। আমি ভুল করেছি আম্মু, আমি বুঝিনি, কিন্তু এখন বুঝেছি। তুমি প্লিজ একবার কথা বলো। আম্মু দৃঢ় গলায় বললেন,
এখন আর কিছু সম্ভব না। মানুষের ইজ্জত সম্মান আছে, কথাবার্তা ঠিক হয়ে গেছে, কার্ড বিলি হয়ে গেছে। এই সময়ে গিয়ে কি বলবো? আম্মু, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আম্মু কঠোর স্বরে বললেন, যখন সময় ছিল তখন ভাবিসনি, এখন আবেগ দেখে লাভ নেই। আমি প্রথমবারের মতো অসহায় বোধ করি, চোখে পানি চলে আসে। আমি বসে পড়ি সোফায়। একবার, শুধু একবার কথা বলো। আম্মু মাথা নাড়েন। না তুষার, এটার ফিরিয়ে আনা যাবে না। পরদিন আমাকে জোর করেই নিয়ে যাওয়া হয় মিথিলার বিয়েতে। আমি যেতে চাই না, কিন্তু সবাই বলে এতদিনের সম্পর্ক, না গেলে মানুষ কি বলবে। আমি চুপচাপ পাঞ্জাবি পরে যাই। বিয়ের বাড়িতে আলো ঝলমল করছে, মানুষের ভিড়, হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, সব কিছু স্বাভাবিক, শুধু আমার ভেতরটা অস্বাভাবিক। দূর থেকে মিথিলাকে দেখি, লাল শাড়ি, মাথা নত। সবাই বলছে কি সুন্দর লাগছে। আমি দাঁড়িয়ে থাকি, এক পা এগোতে পারি না। ও একবার চোখ তুলে তাকায়, আমাদের চোখে চোখ পড়ে। 1 সেকেন্ড। ওর চোখে জল নেই, শুধু এক অদ্ভুত শান্তি, হয়তো মেনে নেওয়ার শান্তি। আর আমি বুঝি আমি দেরি করে ফেলেছি। আমি দাঁড়িয়ে আছি মানুষের ভিড়ের মাঝে, আশেপাশের হাসাহাসি, গানের শব্দ, ফটোগ্রাফারের ফ্ল্যাশ। আমার কানে কিছুই ঠিকমতো ঢুকছে না, শুধু দূরে লাল শাড়িতে বসে থাকা মিথিলাকে দেখছি। মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। হঠাৎ ফারজানা এসে আমাকে ডাকে। এই তুষার, একটু ভেতরে আয় তো। আমি বিরক্ত হয়ে বলি, কেন? একটু দরকার আছে। আমি ভেতরে একটা রুমে ঢুকি। সেখানে আমার আব্বু আম্মু আন্টি আঙ্কেল সবাই দাঁড়িয়ে। পরিবেশ অদ্ভুত রকমের শান্ত। আমি ভ্রুকুচকে বলি, কি হয়েছে? কেউ কিছু বলল না, শুধু মুচকি হাসলো। আমার বুক ধড়ফড় করে। আমি ভাবি হয়তো কোনো আনুষ্ঠানিক কথা বলবে। ঠিক তখনই দরজা দিয়ে ঢোকে সোহান, মানে যার সাথে মিথিলার বিয়ে ঠিক হয়েছে। সে এসে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়ায়। ভাই, কংগ্রাচুলেশন। আমি থমকে যাই। মানে? মানে আমি মিথিলাকে বিয়ে করেছি না। কি? কিন্তু কেন? আন্টি এবার চোখ ভিজে গলায় বললেন, সোহান নিজেই বলেছে মিথিলা যদি অন্য কাউকে ভালোবাসে আর সেই মানুষ যদি রাজি থাকে তাহলে ও পিছিয়ে যাবে। আমি একদৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে থাকি। সে শান্ত স্বরে বলে, আমি আর মিথিলা ফ্রেন্ডের মতোই। ও আমার কাছে সব বলেছে। আমি ওকে জোর করে বিয়ে করতে পারতাম, কিন্তু সুখী করতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, মিথিলা আমাকে না, তোমাকে ভালোবাসে। আমার মাথার ভেতর যেন সব শব্দ একসাথে বাজতে থাকে। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকাই। এগুলো কি হচ্ছে? তোকে একটু শিক্ষা দেওয়ার দরকার ছিল। আমি হতভম্ব। আম্মু বললেন, যেদিন তুই এসে বললি তুই মিথিলাকে বিয়ে করবি, আমি না করেছিলাম ইচ্ছা করে, কারণ নিশ্চিত হতে চেয়েছিলাম এটা আবেগ নাকি সত্যি। আমরা সোহানের সাথে আগেই কথা বলেছিলাম। আজকের আয়োজনটা ছিল তোকে শেষ মুহূর্ত পর্যন্ত উচিত শিক্ষা দেওয়ার জন্য। আমি বিশ্বাস করতে পারি না। ঠিক তখন দরজা খুলে মিথিলা ঢোকে, লাল শাড়ি, গায়ে গয়না, কিন্তু মুখে আগের সেই চেনা দৃষ্টি। আমাদের চোখে চোখ পড়ে। এবার ওর চোখের জল টলমল করছে। আমি ধীরে বলি, এটা সত্যি? মিথিলা মাথা নাড়ে। তুই দেরি করে ফেলিসনি তুষার। আমার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট হঠাৎ ভেঙে যায়। আমি এগিয়ে যাই, হাত কাঁপছে। আমি সত্যি তোকে ছাড়া থাকতে পারতাম না মিথিলা। মিথিলা হালকা কাপা গলায় বলল, আমি জানতাম তুই একদিন বুঝবি। চারপাশে হালকা হাসির শব্দ। সবাই বাইরে থেকে চিৎকার দেয়, বরকে নিয়ে আসো। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কাজী সাহেব বসেন, আনুষ্ঠানিকতা শুরু হয়। আমার নাম জিজ্ঞেস করা হয়। আমি গলা পরিষ্কার করে বলি, তুষার আহমেদ। মিথিলার নাম উচ্চারণ করা হয়, তারপর 3 বার কবুল উচ্চারণ করা হয়। আমি চোখ বন্ধ করি এক মুহূর্তের জন্য। মনে হয় বুকের ভেতর জমে থাকা সব ভয়, সব আফসোস মুছে যাচ্ছে। তারপর দোয়া হয়। সবাই এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি সত্যি আর ধরে রাখতে পারি না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
সোহান কাঁধে হাত রেখে বলে, পুরুষ মানুষ কাঁদে না, এই কথাটা ভুল। আমি হেসে ফেলি কান্নার ভেতরেই। রাতের শেষে বউ নিয়ে বাসায় ফিরি। বাড়ির গেট খোলা, আলো জ্বলছে। আম্মু দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। মিথিলা পা রেখে ঘরে ঢোকে। ওর পায়ের নুপুরের শব্দ শোনা যায় হালকা করে। আমি পাশে দাঁড়িয়ে থাকি। ঘরের ভেতর সব কিছু আগের মতোই, সোফা, ডাইনিং টেবিল, বুকশেলফ। শুধু একটা পার্থক্য, আজ থেকে মিথিলা আর শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার স্ত্রী। রুমে ঢুকে দরজা বন্ধ হতেই কয়েক সেকেন্ড নীরবতা। বাইরে এখনও হালকা হাসির গুঞ্জন ভেসে আসছে, কিন্তু ভেতরে যেন সময় থেমে গেছে। আমি ধীরে ধীরে বললাম, তো ম্যাডাম, এত নাটক করার কি দরকার ছিল? মিথিলা চুপ করে দাঁড়িয়ে থাকে। মাথার ঘোমটাটা একটু নেমে এসেছে। ও আয়নার সামনে গিয়ে চুপচাপ কানের দুল ঠিক করতে থাকে। নাটক কে করেছে? আমি বিছানার এক কোণে বসে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলি, এই পুরো প্ল্যানটা আমাকে হার্ট অ্যাটাক দেওয়ার জন্য ছিল। ও এবার আয়না থেকে আমার দিকে তাকাই, ঠোঁটে হালকা হাসি। তুই বুঝলে কি আর এসব করতাম? আমি সত্যি বুঝিনি মিথিলা। ও ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার অন্য পাশে বসে। জানি। কথাটা খুব শান্তভাবে বলে, কোনো অভিযোগ নেই। এটাই ওর স্বভাব। আমি ওর দিকে তাকিয়ে বলি, তুই এতদিন কিভাবে সামলেছিস? তুই ছিলি পাশে, সেটাই যথেষ্ট ছিল। যদিও তুই কিছুই বুঝিসনি। মানে আমি এতটাই বোকা? একদম। ওর এই স্বাভাবিক ভঙ্গিটা আমার বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দেয়। কয়েক সেকেন্ড আমরা চুপ করে থাকি। তারপর আমি একটু সিরিয়াস হয়ে বলি, একটা কথা বলবো? বল। আমি তোকে বউ হিসেবে কল্পনা করিনি কখনো, কিন্তু আজকে তোকে এভাবে দেখে মনে হচ্ছে তুই সবসময় এমনই ছিলি, শুধু আমি বুঝতে পারিনি। মিথিলা নিচের দিকে তাকিয়ে মুচকি হাসে। বেস্ট ফ্রেন্ড থেকে বউ, প্রমোশনটা খারাপ না। আমি একটু এগিয়ে বসি। শোন, একটা কথা ক্লিয়ার করে দেই। কি? তুই এখন আমার বউ, মানে এই না যে তোর ওপর আমার বসগিরি চলবে, কিন্তু একটা জিনিস থাকবে। কি জিনিস? আমি তোর পুরোপুরি, আর তুই আমার। ওর চোখ দুটো নরম হয়ে আসে। তুই এমন কথা বললে আমি কিন্তু ইমোশনাল হয়ে যাই। আমি হালকা মজা করে বলে, না না, কাঁদিস না। মেকআপ নষ্ট হলে আবার আন্টি ভাববে আমি কিছু বলেছি। ও হেসে ওঠে, চেনা সে হাসি। তুই একদম বদলাসনি। বদলাইনি, শুধু একটু লেট করে বুঝেছি। ও ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার হাতটা ধরে। এই হাত আমরা কতবার ধরেছি, রাস্তা পার হতে, বৃষ্টিতে দৌড়াতে, পরীক্ষার আগে টেনশনে। কিন্তু আজকের স্পর্শটা অন্যরকম, গভীর, স্থির। তুষার, হুম। আমরা কি আগের মতোই থাকবো? আমি ওর হাত শক্ত করে ধরি। আমরা আগের মতোই থাকব, শুধু এবার তুই আমার রুম থেকে আর বের হয়ে যেতে পারবি না। সারা জীবনের জন্য নিয়ে এসেছি। ও লজ্জা পেয়ে মাথা নিচু করে। তোর রুম মানে? এটা কিন্তু আমাদের রুম। ওকে, আমাদের রুম আর আমাদের লাইফ। বাইরে হালকা শব্দ কমে এসেছে, রাত গভীর হচ্ছে। আমি একটু সিরিয়াস হয়ে বলি, একটা প্রমিস কর। কি? যা কিছু হোক, রাগ হোক, ভুল বোঝাবুঝি হোক, চুপ করে দূরে সরে যাবি না, সেদিন যেমন সরে গিয়েছিলি। মিথিলা চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলে, তুইও না। আমি মাথা নেড়ে বলি, ডিল। ও হালকা মজা করে বলে, তোর কিন্তু এখনো অনেক ট্রেনিং বাকি। কিসের ট্রেনিং? হাজবেন্ড ট্রেনিং। আমি অবাক হয়ে বলি, মানে? রাতে দেরি করে বাসায় ফিরে যাবে না, আমাকে কফি বানিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে কিছু বলার আগে সব বুঝতে হবে। আমি হেসে বলি, এটা কঠিন। চেষ্টা কর। আমি একটু ঝুঁকে বলি, তুই পাশে থাকলে সব শিখে যাব। ওর গাল লাল হয়ে যায়। নীরবতার মাঝে শুধু দুজনের শ্বাসের শব্দ। বাইরে দূরে কোথাও আতশবাজির শব্দ ভেসে আসে। আমি ধীরে বলি, মিথিলা, হুম? আজ থেকে তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না। ও তাকায়।
আমি মৃদুস্বরে বলি, তুই আমার স্ত্রী, তুই আমার ঘর। ওর চোখ ভিজে ওঠে। আর তুই? আমি একটু হেসে বলি, আমি তোর ঝামেলা। ও হেসে মাথা আমার কাঁধে রেখে দেয়। রাতটা আর তেমন শব্দে ভরে ওঠে না, শুধু দুজন মানুষ যারা অনেক দেরিতে বুঝেছে কিন্তু শেষ পর্যন্ত ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ থেকে আমাদের গল্প নতুন করে শুরু। ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, কখনো সেটা লুকিয়ে থাকে বন্ধুত্বের ভেতর, অভ্যাসের ভেতর, আর না বলা অনুভূতির মাঝে। তুষার আর মিথিলার গল্পটা আমাদের শেখায় যে মানুষটা সবসময় পাশে থাকে সেই একসময় হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন মানুষ। কখনো কখনো আমরা দেরি করে ফেলি, কিন্তু সত্যিকারের ভালোবাসা হলে ভাগ্য আবার এক করে দেয় দুটো মনকে। আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিদিন নতুন গল্প বলার সাহস দেয়। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।